নমস্কার। আজ আরজি কর মামলার রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই চরম হতাশা প্রকাশ করেছে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে এই দুজনের মধ্যে কে বেশি হতাশ, মুখ্যমন্ত্রী নাকি বিরোধী দলনেতা। আরজি কর কাণ্ডের মুখ্য অভিযুক্ত হলো সঞ্জয় রায়। তার বিরুদ্ধে যাবতীয় সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করেছিল সিবিআই এবং সিবিআই এরই প্রমাণ করার দায়িত্ব ছিল যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, অর্থাৎ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। তবেই তো তার ফাঁসির সাজা হতো। কিন্তু সিবিআই এর আইনজীবীরা বা তাদের সাক্ষ্য প্রমাণ বিচারককে কনভিন্স করতে পারেনি যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এবং সেই কারণেই আজকে বিচারক জানিয়েছেন যে তিনি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা মনে করছেন না, তাই ফাঁসির সাজা না দিয়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছেন। এখন এই ঘটনার পরেই আজকে মুখ্যমন্ত্রী যেমন তার হতাশার কথা জানিয়েছেন, তিনি বলেছেন যে ফাঁসির সাজা হলে তার মন তবু সান্ত্বনা পেত। আর শুভেন্দু অধিকারী বলেছেন যে সঞ্জয় রায়ের মতন মানুষদের ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত, ফাঁসির সাজা তো অনেক কম। আমরা এখন দেখি যে মৃত্যুদণ্ড নিয়ে গোটা পৃথিবী জুড়ে একটা বিতর্ক চলছে। অনেকেই মনে করেন, বহু মানুষ মনে করেন যে বর্তমান সময়ে মৃত্যুদণ্ডর বিষয়টা আর চলে না, কিন্তু রাজনীতি সেসব কথা বোঝে না। এবং আমরা দেখি যে ভারতের ঘরোয়া রাজনীতিতে কোনো রাজনৈতিক দলই এই মৃত্যুদণ্ডের দাবির বিরুদ্ধে খুব একটা কিছু বলে না। তার কারণ হচ্ছে যে এই ধরনের যে পাশবিক ঘটনা, সেসব ঘটনার পরে সাধারণ মানুষের মধ্যে যে আউটরেজ, তাদের মধ্যে যে ক্ষোভ এবং অসন্তোষ যে চাগার দিয়ে ওঠে, এবং মানুষ চায় যে চরম শাস্তি হোক, ফাঁসি হোক। রাজনৈতিক দলগুলি, তাদের নেতারা সবসময় সেই আবেগ এবং দাবির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন স্পষ্ট যে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে অধিকাংশ মানুষ, শুভেন্দু অধিকারীর কাছেও সেটা স্পষ্ট। সেই কারণে আজকে যে দুজনেই হতাশা প্রকাশ করবেন এই রায় ঘোষণার পরে, সেটাই ছিল খুব দস্তুর। কিন্তু ঘটনা হলো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হতাশা জানিয়েছেন, সেটা ব্যক্তিগতভাবে তার হতাশা, রাজনৈতিক কারণে তার হতাশা, সবকিছুর পাশাপাশি একটা কৌশলগত দিকও থাকতে পারে, যেটা শুভেন্দু অধিকারীর সামনে নেই। কেন? তার কারণ হচ্ছে আরজি করের ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। ব্যক্তিগতভাবে আমি জানি যে মুখ্যমন্ত্রী এই ঘটনার কথা শোনার পর থেকেই তিনি কলকাতার পুলিশ কমিশনার, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উপরে এমন চাপ তৈরি করেছিলেন যে সিপি এবং গোয়েন্দা বিভাগের প্রচুর অফিসার একসঙ্গে ওই স্পটে চলে যান। আমরা সাম্প্রতিককালে কোনো ঘটনায় দেখিনি যে একসঙ্গে এত পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছে যেতে তদন্তের জন্য। এটা উপর থেকে প্রেশার না হলে এটা হয় না। এবং শুধু তাই নয়, সঞ্জয় রায় অ্যারেস্টের পরেও আমরা মুখ্যমন্ত্রীকে সংবাদ মাধ্যমের সময় বারবার বলতে শুনেছি যে 7টা দিন সময় দিন, তার মধ্যে আমরা তদন্ত শেষ করতে না পারলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব। কিন্তু ঘটনা হলো গোড়া থেকেই একটা ধারণা চাড়িয়ে গিয়েছিল যে এটা কোনো একজনের কাজ নয়, এটা সংঘবদ্ধ অপরাধ, সংগঠিত অপরাধ। নিশ্চয়ই 2জন বা 3জন মিলে এই ঘটনা ঘটিয়েছে এবং একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, বাকিদের অ্যারেস্ট করতে পারেনি, হয়তো কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এমনি বাংলায় বিজেপি সব কিছুতে একটা সিবিআই এর তদন্তের দাবি করার বাতিক রয়েছে। তার ফলে বিজেপিও এই সুযোগটা হাতছাড়া করেনি এবং সঙ্গে সঙ্গে বিজেপিও জোরালো দাবি করতে থাকে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক, সিবিআই তদন্ত দেওয়া হোক। ফলে হাইকোর্টে মামলাটি যায় এবং সামগ্রিকভাবে একটা সিবিআই তদন্তের দাবি ওঠে। হাইকোর্টও মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা খুব একটা গুরুত্ব না দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয়, কারণ উচ্চ আদালতে মনে হয়েছে যে সিবিআই তদন্ত করা উচিত। তো এখানে এই বিষয়টা নিয়ে আমার আদালতের প্রজ্ঞা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই যে রায়, এই রায়ের পরে বিজেপিরও আরো প্রকটভাবে বলার সুযোগ তৈরি হয়ে যায় যে আদালতের রায় অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের উপরেই অনাস্থা। অথচ আমরা কি দেখলাম যে তারপরে সিবিআই তদন্তভার গ্রহণ করলো এবং সিবিআইও সঞ্জয় রায় ছাড়া আর দ্বিতীয় কাউকে অ্যারেস্ট করতে পারলো না।
খুন এবং ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কারো বিরুদ্ধে সিবিআই চার্জশিট করতে পারেনি, প্রেস করতে পারেনি, এবং আদালতেও প্রমাণ করে দেখাতে পারলো না যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ঠিক এই সুযোগটাই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে আরজি করে ঘটনার পর এই পশ্চিমবঙ্গেই দু তিনটে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে জয়নগরে, গুড়াপে ঘটেছে, এবং ইন্টারেস্টিংলি ওই সব কটা ঘটনাতেই অন্তত তিনটে ঘটনাতেই আমরা দেখেছি যে ফাস্ট ট্র্যাক কোর্টে 50 থেকে 60 দিনের মধ্যে শুনানি শেষ হয়েছে এবং ফাঁসির সাজা হয়েছে। তো আজকে মুখ্যমন্ত্রী সেই তিনটে ঘটনা রেখেছেন একদিকে, আর একদিকে আরজি করে ঘটনা রেখেছেন, রেখে বলছেন যে ওইখানে ওই তিনটে মামলায় যদি ফাঁসির সাজা হতে পারে তাহলে আরজি করে ঘটনা কেন হলো না। এবং উনি বলছেন যে আমি মনে করি যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং সিবিআই নাম না করে উনি বারবার বোঝাতে চাইছেন যে এটা সিবিআইয়ের ব্যর্থতা। সিবিআই প্রমাণ করতে পারেনি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। এবং শুভেন্দু অধিকারীদের যে হতাশা সেটা এই কারণে আরও বেশি। তার কারণ এমনিতেই এই চিটফান্ড কাণ্ড ইত্যাদি প্রভৃতি নিয়ে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতার কারণে সিবিআইয়ের সম্পর্কে অনেক মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে। তো আজকে খলনায়ক হয়ে গেল অনেকের কাছে কে? সিবিআই। নির্যাতিতার বাবা মাকেও আমরা বলতে শুনেছি যে সিবিআই প্রমাণ করতে পারেনি। এবং গত 5-7 বছরের যে পলিটিক্স, সেই পলিটিক্সে আমরা দেখছি যে বিজেপি এবং সিবিআই প্রায় সমর্থক হয়ে গেছে অনেকের কাছে, অনেকের পারসেপশনে, ধারণায়। কারণ কথায় কথায় বিজেপি ঝুলি থেকে একটা সিবিআই জুজু বার করে, শুভেন্দু অধিকারীরা বারবার সিবিআই সিবিআই করে একটা জুজু একটা ঝোলা থেকে বার করে দেখানোর চেষ্টা করেন। তো সিবিআই নামক যে জুজুটি সেটা তো আজকে ভোতা হয়ে গেল। এটাই হচ্ছে আজকে শুভেন্দু অধিকারীদের আরও বড় হতাশার কারণ। কারণ এক, যে আরজি করের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া যে দ্বিতীয় বা তৃতীয় কেউ ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত সেটা সিবিআই প্রমাণ করতে পারেনি, কোনো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি, করার কথাও ছিল না। তার কারণ হচ্ছে যে সায়েন্টিফিক এভিডেন্স এবং ফরেন্সিক এভিডেন্সে বারবার দেখা গেছে যে আর কারো ইনভলভমেন্ট ছিল না। এবং সিবিআইও দিল্লিতে এইমসের যে ফরেন্সিক বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে সিবিআই দেখেছে যে আর কারো ইনভলভমেন্ট ছিল না। ফুটপ্রিন্ট একমাত্র সঞ্জয় রায়েরই পাওয়া গেছে। কিন্তু এই যে বারবার সিবিআই 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 বলা এবং সিবিআইয়ের উপরে তদন্ত চাপিয়ে দেওয়া, তো এইটাতেই আজকে একটা পুরো একটা নেতিবাচক একটা প্রভাব আজকে বিজেপি রাজনীতির উপর পড়লো বলে আমার মনে হচ্ছে। যে এইটা শুভেন্দু অধিকারীদের কাছে আরও বেশি হতাশার কারণ। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই হতাশার কথা জানিয়ে আজকে চুপ করে থাকলেন না। তিনি এর মধ্যেই জানিয়েছেন যে তিনি মনে করেন যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত। সেই কারণে তিনি এই যে শিয়ালদা আদালতের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রাজ্য সরকার যাবে সে কথা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বারবার এটা হার্প করে যাবে যে সিবিআই ব্যর্থ, সিবিআই ব্যর্থ, সিবিআই ব্যর্থ। সিবিআই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে বার করতে পারেনি। কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তাকেই সিবিআই অ্যাকিউজড বলে দেখিয়েছে। এবং দুই, সিবিআই যেটা পারেনি সেটা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে প্রমাণ করতে পারেনি। এই যে ব্যর্থতাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলগতভাবে বারবার দেখিয়ে যাবেন আগামী দিনেও। এবং সেই কারণেই রাজ্য সরকার যে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেটা খুব একটা সাদামাটা ব্যাপার নয়, সেটার ভেতরে একটা সুচিন্তিত রাজনৈতিক একটা পরিকল্পনা রয়েছে বলেই আমার মনে হয়। তো চুম্বকে যে আজকে যে আরজি কর মামলা রায় ঘোষণা হলো, তাতে যে রাজ্যের দুটি প্রধান রাজনৈতিক মুখ তাদের যে হতাশার যে ছবি আমরা দেখলাম, তার নেপথ্যে আরও একটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে এই হতাশা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যতটা না বেশি, তার থেকে অনেক বেশি শুভেন্দু অধিকারীদের। এবং সেই জন্য শুভেন্দু অধিকারীকে আজকে বারবার বলতে হচ্ছে যে সিবিআই তো এখনও ওপেন রেখে দিয়েছে, এখনও তো চার্জশিট পেশ করার সুযোগ আছে, সঞ্জয় রায়দের মতন মানুষদের শুধুমাত্র ফাঁসির সাজা নয়, তাদের ক্ষুধার্ত নেকড়ের মুখের মধ্যে সামনে ছেড়ে দেওয়া উচিত ইত্যাদি প্রভৃতি। কিন্তু এইটা দিয়ে যে
যে সামগ্রিক যে ব্যর্থতার যে একটা তকমা সিবিআই গায়ে লেগে গেল এবং সেটা যে প্রকারান্তরে বিজেপির গায়েও জুড়ে গেল, সেইটা কতটা তিনি কাটাতে পারবেন বা তাঁরা কাটাতে পারবেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কাটাতে পারবেন, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তো থাকবেই। এমনিতে রাজ্য বিজেপি লোকসভা ভোটের পর থেকেই কিছুটা মনমরা। তার কারণ হচ্ছে যে লোকসভা ভোটে তাদের আসন সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। তারপরে একটা ইন্টারনাল বিকারিংয়ে ভুগছে বিজেপি, পারস্পরিক একটা চাপানুতোর, পরস্পরের বিরুদ্ধে বাইরে নানা রকম মন্তব্য করা ইত্যাদি প্রভৃতি করে একটা বিজেপি একটা ডিমোরালাইজড ফোর্স হিসেবে আপাতত দেখা যাচ্ছে। আজকের ঘটনাটাও বিজেপিকে হতাশ করলো বলেই আমার মনে হয়। এই জিনিসটা এখনই থেমে যাবে না, এখন বিষয়টা হাইকোর্টে যাবে, আগামী দিনে আমরা দেখবো হাইকোর্ট থেকে হয়তো সুপ্রিম কোর্টেও যাবে। সুতরাং বিষয়টি চলবে। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।